আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর ছাত্রীরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা ইতিমধ্যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় এবং চতুর্থ এই 4টে অধ্যায় থেকে একটা অ্যাসাইনমেন্ট পেয়েছো। এই সপ্তাহে আরেকটা অ্যাসাইনমেন্ট পাবে। তো এখানে প্রথমে অ্যাসাইনমেন্টের বিষয়ে একটু বলি। এখানে তোমাদের যে প্রশ্নগুলো এসেছে পাশে কিন্তু মূল্যায়ন নির্দেশনা বলে একটা পয়েন্ট আছে। পাশে মূল্যায়ন নির্দেশনা, এখানে কিছু পয়েন্ট আছে, অর্থাৎ তুমি প্রশ্নটা কিভাবে আনসার করবে, অর্থাৎ কোন কোন পয়েন্টগুলো তোমাকে আনতে হবে সেই সম্পর্কে কিন্তু একটা হিন্টস দেওয়া আছে। তোমরা অনেকেই সেটা ফলো করো নাই, ভুল ত্রুটি হয়েছে। আশা করি নেক্সট অ্যাসাইনমেন্টে তোমরা আরো ভালোভাবে সুন্দর মতো লিখবে সেটা। যেমন তোমার পরিবারের আয়ের সাথে সঙ্গতি রেখে তোমার ছোট বোন বা ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করো। আচ্ছা, পাশে মূল্যায়ন নির্দেশনা যেটা বলা আছে, বিষয়বস্তুর ধারণাসমূহের ব্যাখ্যা, ব্র্যাকেটে মূল বিষয়সমূহ আছে, সঠিক বাজেট প্রণয়ন, অর্থাৎ 3টে হিন্টস দেওয়া আছে। যেমন এখানে কি করতে হবে, প্রথমে তোমাকে পরিকল্পনা ও বাজেট সম্পর্কে একটু ধারণা দিতে হবে, সেই সম্পর্কে একটু কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তারপরে তুমি একটা তোমার বাজেট করবে, তোমার পরিবারের সাথে আয়ের সাথে সঙ্গতি রেখে তোমার ছোট ভাই বা বোনের জন্মদিনের একটা বাজেট, কিভাবে তুমি কি করতে চাচ্ছ তার একটা বাজেট। এটা হলো এই প্রশ্নের উত্তর। এই পয়েন্টগুলো তোমাকে আনতে হবে। এখন তুমি ইচ্ছা মতো বা এখানে কোনো একটা পয়েন্ট বাদ গেলে আরো কিছু যদি বিস্তারিত লিখতে চাও লিখতে পারবে, কিন্তু এই পয়েন্টগুলো অবশ্যই তোমাকে আনতে হবে। তোমার পরিবারের জন্য একটি ফার্স্ট এড বক্স তৈরি করো। বিষয়বস্তুর ধারণা প্রদান, সকল উপাদান অন্তর্ভুক্তকরণ, অর্থাৎ এখানে ফার্স্ট এড বক্সটা কি সেই সম্পর্কে লিখতে হবে। এরপরে ফার্স্ট এড বক্সের মধ্যে কি কি উপাদানগুলো থাকে সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে। রোগীর কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কমপক্ষে এখানে 5টি প্রয়োজন লিখতে বলা হয়েছে, অর্থাৎ কেন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সে সম্পর্কে 5টি কারণ তোমাকে দেখাতে হবে এবং সেটা ব্যাখ্যা করতে হবে। এভাবে করে প্রশ্নগুলো আনসার করতে হবে, অর্থাৎ যে এখানে যে মূল্যায়ন নির্দেশনা দেওয়া আছে সেটা তোমরা ফলো করবে। আজকে আমরা খ বিভাগ শিশু বিকাশ ও ব্যক্তিগত নিরাপত্তা থেকে পঞ্চম অধ্যায় রোগ সম্পর্কে সতর্কতা এই বিষয়ে আলোচনা করব এবং জানব। এই অধ্যায় শেষে, এই পাঠ শেষে, এই অধ্যায়টি শেষে শিশুর সাধারণ রোগ ব্যাধিগুলোর লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ বর্ণনা করতে পারবো। বিভিন্ন রোগের সংক্রমণ মুক্তকরণ, টিকা, ইনজেকশনের বর্ণনা দিতে পারবো। তাহলে আসি আমরা পঞ্চম অধ্যায় রোগ সম্পর্কে সতর্কতা। রোগ সম্পর্কে সতর্কতা। আমাদের চারপাশে নানা ধরনের ক্ষুদ্র জীবাণু ঘুরে বেড়ায়, খুব ছোট ছোট জীবাণুগুলো ঘুরে বেড়ায়, যেগুলো কি খালি চোখে আমরা দেখতে পাই না। এর মধ্যে কতগুলো জীবাণু ক্ষতিকর, এইগুলো আমরা যে খাদ্য গ্রহণ করি, নিঃশ্বাস নিই, তারপর হচ্ছে চামড়া ইত্যাদির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং রোগ তৈরি করে। তবে জীবাণু শরীরে প্রবেশ করলে আমরা সাথে সাথে অসুস্থ হয়ে পড়ি না, বা সবসময় অসুস্থ হয়ে পড়ি না। কিছু কিছু সময় আমরা অসুস্থ হয়ে পড়ি যখন শরীরের রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাটা যখন দুর্বল হয়, শক্তিশালী না হয়, তখন আমরা অসুস্থ হয়ে পড়ি এবং বিভিন্ন রোগে আক্রান্ত হই। তো এই অধ্যায়ে আমরা বিভিন্ন রোগের টিকা, ইনজেকশন ইত্যাদি সম্পর্কে জানব। পার্ট 1, শিশুর সাধারণ রোগ ব্যাধি। শিশুর সাধারণ রোগ ব্যাধি। সঠিক যত্নের অভাবে অতি শৈশবে শিশু
নানা সংক্রামক রোগে আক্রান্ত হয়। এই রোগগুলো আক্রান্ত হওয়ার পেছনে অর্থাৎ কিছু কারণ রয়েছে, অনেক ছোটবেলায় সেগুলো কারণগুলো হচ্ছে জন্মের সময় ওজন স্বাভাবিকের তুলনায় কম, জন্মগ্রহণের যে সময় আছে তার পূর্বেই শিশু জন্মগ্রহণ করা, তারপর হচ্ছে শিশু মাতৃগর্ভে থাকার সময় মায়ের অসুস্থতা বা পুষ্টির অভাব, জন্মের পরে শিশুকে মায়ের প্রথম দুধ বা শাল দুধ না খাওয়ানো, জন্মের 6 মাস পর থেকে মায়ের দুধের পাশাপাশি পরিপূরক খাবার না দেওয়া, সময় মতো রোগ প্রতিরোধ টিকা বা ইনজেকশন না দেওয়া। এই কারণগুলোর কারণে শিশুরা অনেক সময় দ্রুত অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়। শিশুরা যে সকল সংক্রামক রোগে আক্রান্ত হয় সেগুলো হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে জ্বর। জ্বর সম্পর্কে সকলেরই নিশ্চয়ই ধারণা আছে, তারপরেও এখানে বলি, আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 58.4 ডিগ্রি ফারেনহাইট, তবে ছোট শিশুদের দেহের তাপমাত্রা থাকে 99 ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রা যদি এর চেয়ে বৃদ্ধি পায় তবেই তাকে জ্বর বলা হয়। জ্বর নানা কারণে হতে পারে, যেমন ইনফেকশন, অ্যালার্জি ইত্যাদি। অল্প জ্বর হলে যা করণীয় তা হচ্ছে পাতলা সুতির জামা পরিধান করা, ঘন ঘন শরীর মুছে দেওয়া, খোলামেলা পরিবেশে রুমের মধ্যে তাকে রাখা, স্যালাইন, ফলের রস, শরবত, স্যুপ, পাতলা দুধ ইত্যাদি খাওয়ানো, চিকিৎসকের পরামর্শ মতো চলা। এগুলো হচ্ছে যদি জ্বর সহনীয় পর্যায়ে থাকে সেক্ষেত্রে আমরা এই কাজগুলো আমরা করতে পারি। উচ্চ জ্বর হলে, যদি জ্বর অনেক বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় থাকতে পারে, যেমন 105 ডিগ্রি বা 4 ডিগ্রি যদি জ্বর হয় সেক্ষেত্রে শিশু ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে খিঁচুনি, চেহারায় অস্বাভাবিকতা, শ্বাসক্রিয়া ও নাড়ির গতি বৃদ্ধি, পালস বৃদ্ধি, অজ্ঞান হয়ে যাওয়া, ঘন ঘন বমি ও পাতলা মলত্যাগ। এই ক্ষেত্রে যা করতে হবে, জ্বর না কমা পর্যন্ত মাথায় পানি ঢালতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে সমস্ত শরীর ভালো করে বারবার মুছে দিতে হবে। দেহের তাপমাত্রা কমে আসলে শুকনো কাপড় দিয়ে শরীর মুছে জামা পরাতে হবে। জ্বর যদি 104 ডিগ্রি থেকে 105 ডিগ্রি ফারেনহাইট হয় তবে জামা খুলে গোসল করাতে হবে, এতে তাপমাত্রা 2-3 ডিগ্রি কমে যাবে। ঘরে মুক্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে, শিশুকে হালকা সুতির জামা পরাতে হবে, দ্রুত চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। জ্বরের সময় কি কি খাবারগুলো সহজে হজম হয় বা পরিপাকের জন্য সুবিধা, তা হলো যে খাদ্য ব্যবস্থাটা গ্রহণ করা উচিত তা হচ্ছে, জ্বর হলে বিপাক ক্রিয়া বৃদ্ধি পায়, কোষকলা ক্ষয় হয়, ফলে দেহের প্রোটিন ও অন্যান্য খাদ্য উপাদানের চাহিদা বৃদ্ধি পায়। তাই মাছ, ছোট মুরগি, দুধ, রুটি, পাতলা করে দুধ, সুজি, স্যুপ, নরম ভাত, পাতলা ডাল, নরম খিচুড়ি ইত্যাদি সহজ পাচ্য খাবার দিতে হবে, যেগুলো সহজে হজম হয় সে ধরনের খাবারগুলো দিতে হবে, অর্থাৎ পাতলা খাবারগুলো দিতে হবে। জ্বরের ঘামের সাথে শরীর থেকে প্রচুর পানি, সোডিয়াম ও পটাশিয়াম লবণ বের হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই ফলের রস, জুস, সবজির স্যুপ, ডাবের পানি, স্যালাইন ও অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়াতে হবে শিশুকে। তারপর পার্ট 2 হচ্ছে ডায়রিয়া। শিশুর ডায়রিয়া হলে কি কি ব্যবস্থাগুলো আমরা নিতে পারি, যেমন ডায়রিয়া প্রধানত পানিবাহিত রোগ। ডায়রিয়া হলে খাদ্যদ্রব্য বেশিক্ষণ পাকস্থলীতে না থাকায় এগুলোর পরিপাক ও বিশেষণ সম্পূর্ণ হয় না, ফলে খাদ্য উপাদানগুলো দ্রুত পায়খানার সাথে বের হয়ে যায়। প্রচুর অশোষিত পানি বের হয়ে যাওয়ার ফলে কি হয়, মল তরল হয়। এক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায় শিশুর ক্ষেত্রে, ঘন ঘন পাতলা মলত্যাগ হয়, বমি বমি ভাব বা বমি হয়, মাথার তালুর মধ্যভাগ দেবে যায়, অর্থাৎ মধ্যভাগে যে নরম অংশটা থাকে সেটা অনেকটা নিচের দিকে চলে যায়, ভিতরে ঢুকে যায়। চোখ পটরাগত হয়, অর্থাৎ চোখটাও ভিতরের দিকে ঢুকে যায়। শিশুর মেজাজ খিটখিটে হয়, জিভ ও ঠোঁট শুকিয়ে যায়, শিশুর ওজন হ্রাস পায়। অবস্থা বেশি খারাপ হলে শিশু অচেতন হয়ে পড়ে। এক্ষেত্রে যেগুলো করণীয়, যে কাজগুলো আমরা করতে পারি তা হচ্ছে, ডায়রিয়া হওয়ার সাথে সাথে শিশুকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো
খাওয়ার স্যালাইন খাওয়াতে হবে। এতে মারাত্মক পানি শূন্যতা বা ডিহাইড্রেশন থেকে শিশু রক্ষা পায়। যতবার মলত্যাগ করবে ততবার অল্প অল্প করে স্যালাইন খেতে হবে। স্বাভাবিক খাবারের পাশাপাশি শিশুকে মায়ের দুধ দিতে হবে অবশ্যই। তরল খাবার যেমন ফলের রস, রাইস স্যালাইন, লেবু শরবত ইত্যাদি দেওয়া যেতে পারে। পাতলা মলত্যাগ বেশি হলে এবং শিশু মুখে স্যালাইন খেতে না পারলে সেক্ষেত্রে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। খাওয়ার স্যালাইন খাওয়ার স্যালাইন বানানোর এখানে ছোট একটা চার্ট আছে। আমরা ঘরেও খাওয়ার স্যালাইনটা তৈরি করতে পারি। সেক্ষেত্রে গুড়, চিনি 1 মুঠ দিতে হবে, লবণ 3 আঙ্গুলের 1 চিমটি, নিরাপদ ঠান্ডা পানি আধা লিটার। এগুলো দিয়ে আমরাও খাবার স্যালাইনটা ঘরে তৈরি করতে পারি। এক্ষেত্রে যতবারেই শিশু মলত্যাগ করবে, পায়খানা করবে, ততবারই তাকে অল্প অল্প পরিমাণে খাওয়াতে হবে এবং খেয়াল করতে হবে স্যালাইনটা কিন্তু 12 ঘন্টার বেশি রাখা যায় না। 12 ঘন্টার মধ্যে যতটুকু খেতে পারে খাবে বা পুরোটাই খাবে। এই 12 ঘন্টার পরে যদি প্রয়োজন হয় আবারও বানাতে হবে। ওই স্যালাইনটা আর খাওয়ানো যাবে না। স্যালাইন খাওয়ানোর নিয়ম হচ্ছে যতবার পাতলা মলত্যাগ করবে ততবার স্যালাইন খাওয়াতে হবে। শিশু যদি বমি করে সেক্ষেত্রেও খাওয়ার স্যালাইনটা তাকে দিতে হবে। স্যালাইন পায়খানা বা বমি বন্ধ না হওয়া পর্যন্ত চলবে। মায়ের বুকের দুধ অবশ্যই দিতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রতিরোধের উপায়, যে ডায়রিয়াটা না হওয়ার জন্য আমরা প্রথম থেকেই যে বিষয়গুলোতে আমরা সতর্ক থাকতে পারি তা হলো সবসময় ফুটানো নিরাপদ পানি বা টিউবওয়েলের পানি পান করতে হবে। দুধ ভালো মতো ফুটিয়ে পান করতে হবে। খাদ্য দ্রব্য ঢেকে রাখতে হবে যাতে মশা, মাছি, পোকামাকড় ইত্যাদি বসতে না পারে খাবারে। খাবার গরম করে খেতে হবে। বাসি পচা খাবার বর্জন করতে হবে। পরিষ্কার থালা বাসন বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে ব্যবহার করতে হবে। মলমূত্র ত্যাগের পর সাবান বা ছাই দিয়ে হাত ধুতে হবে। বাজার থেকে আনা ফলমূল ভালো করে নিরাপদ পানি দিয়ে ধুয়ে খেতে হবে। পার্ট 3, সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা ও কৃমি। সর্দি কাশি, প্রথমে আসি সর্দি কাশি। সর্দি ও কাশির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। অ্যালার্জি কিংবা বিভিন্ন ইনফেকশন জনিত কারণে সর্দি কাশি হতে পারে। সাধারণত ঠান্ডা থেকে হঠাৎ করে ঠান্ডা লেগে সর্দি কাশি হয় এবং সেই সাথে অনেক সময় সামান্য জ্বরও থাকে। সাধারণত ঋতু পরিবর্তনের সময় গ্রীষ্মকালে অধিক ঘাম ও ধুলাবালি থেকে এই রোগটি হওয়ার সম্ভাবনা থাকে। লক্ষণগুলো হচ্ছে করণীয় হচ্ছে এক্ষেত্রে রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে। গরম পানি ও লবণ দিয়ে গড়গড়া করতে হবে। প্রচুর পানি বা পানি জাতীয় খাবার যেমন স্যালাইন, ফলের রস ইত্যাদি খেতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটা হচ্ছে সর্দি কাশি হলে সেক্ষেত্রে আমাদের যা করণীয়। আর ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জাটা হচ্ছে ভাইরাসজনিত বায়ুবাহিত এবং সংক্রামক ব্যাধি। ভাইরাসটি শরীরে প্রবেশ করার 18 থেকে 72 ঘন্টার মধ্যে রোগটি প্রকাশ পায়। শিশুদের ক্ষেত্রে 5 থেকে 7 দিন এবং বয়স্কদের ক্ষেত্রে 3 থেকে 5 দিন রোগটি স্থায়ী হয়। এই রোগে অধিক জ্বর, সর্দি কাশি, মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা ও গলা ব্যথা থাকতে পারে। গ্রীষ্মকালে এই রোগটির প্রকোপ বেশি এবং যেখানে অনেক লোকের বসবাস সেখানে এই রোগটি দ্রুত ছড়ায়। করণীয় এক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আমাদের যা করণীয় তা হচ্ছে হাঁচি, কাশির সময় অবশ্যই রুমাল ব্যবহার করতে হবে এবং যেখানে সেখানে কফ, থুতু ফেলা যাবে না। আক্রান্ত শিশুটিকে অন্যান্য শিশু থেকে পৃথক রাখতে হবে। তাপমাত্রা বৃদ্ধি পেলে ভালো করে মাথা ধুয়ে শরীর মুছে ফেলতে হবে। তরল ও নরম খাবার খাওয়াতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধের উপায়, অর্থাৎ এটা না হওয়ার জন্য আমরা যে ব্যবস্থাটা গ্রহণ করতে পারি, যেগুলো আমরা ফলো করতে পারি তা হচ্ছে ঋতু পরিবর্তনের সময় উপযুক্ত পোশাক পরতে হবে। শীতের সময় শীতের পোশাক, গরমের সময় গরমের পোশাক, ওভাবে পোশাকগুলো পরতে হবে।
গ্রীষ্মের সময় শরীর যদি খুব বেশি ঘামায় তাহলে সেক্ষেত্রে ঘন ঘন শরীরটা মুছে ফেলতে হবে, জামাটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ ভেজা কাপড়টা বেশিক্ষণ পরে থাকা যাবে না। নিরাপদ পানি বা শরবত পান করতে হবে, বিশেষ করে গ্রীষ্মকালে। ব্যায়াম ও বিশ্রাম নিতে হবে। সুষম খাদ্য গ্রহণ। রোগটি যখন সংক্রামক আকারে চড়ায় তখন বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে, যেমন লোকজনের ভিড় এড়িয়ে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। কৃমি। কৃমি মানুষের অন্ত্রে পরজীবী রূপে থাকে। আমাদের দেশে শিশুরা এর দ্বারা বেশি আক্রান্ত হয়। কৃমি শিশুর একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা। শিশুরা 3 ধরনের কৃমি দ্বারা আক্রান্ত হয়, যথা তিন ধরনের কৃমি। কি কি? গোলকৃমি, সুতাকৃমি ও বক্রকৃমি। আচ্ছা, গোলকৃমিটা কি? এই কৃমি গোলাকার আকারে, বড়, দেখতে কেঁচোর মতো, তাই অনেকে কেঁচো কৃমিও বলে। কাঁচা শাকসবজি ও ফলের মাধ্যমে এই কৃমিটি মানুষের শরীরে প্রবেশ করে এবং পরে অন্ত্রের মধ্যে এই কৃমির উৎপত্তি হয়। আক্রমণের মাত্রা বেশি হলে নিচের লক্ষণগুলো প্রকাশ পায়। সেগুলো হচ্ছে শিশুর পেট বড় হয়ে ফুলে যায়, বমি বমি ভাব ও ক্ষুধামন্দা দেখা দেয়, ওজন কমে যায়, বদহজম ও দৈহিক দুর্বলতা দেখা দেয়, পেটে ব্যথা হয়, অপুষ্টি ও রক্তশূন্যতা দেখা দেয়। আর সুতা কৃমির ক্ষেত্রে এই কৃমি ছোট ও সুতার মতো দেখায়। স্ত্রী কৃমি মলদ্বারে এসে ডিম পায়। এই জন্য শিশুরা অনেক সময় দেখা যায় মলদ্বার শিশুদের চুলকায়, তখন নখের মধ্যে হাত দিয়ে যখন সে চুলকায় তখন নখের মধ্যে এই জীবাণুটা চলে আসে এবং পরে খাবার ও কাপড়ের মধ্যে দিয়ে, কাপড় চোপড়ের মধ্যে তা পরিবারের অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। এর লক্ষণগুলো হচ্ছে মলদ্বার খুব চুলকায়, মলদ্বারে কৃমির ডিম দেখা যায়। বক্রকৃমি। যেসব শিশু খালি পায়ে মাটির পথ দিয়ে হেঁটে বেড়ায় তাদের মধ্যে এই কৃমি দেখা দেয়। এই কৃমির ডিম চামড়ার মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে এবং অন্ত্রের প্রবেশের ফলে বড় কৃমিতে পরিণত হয়। লক্ষণ হচ্ছে রক্ত স্বল্পতা দেখা দেয় এই কৃমিগুলো হলে, বক্রকৃমির ক্ষেত্রে। এবং শরীর কি হয়? রক্তশূন্যতা দেখা দিলে শরীরটা ফ্যাকাশে দেখায়। প্রতিরোধের উপায়। এই যে কৃমির আক্রমণ, সেখান থেকে প্রতিরোধ কিভাবে, আমরা সতর্কভাবে কিভাবে চললে সেটা এখান থেকে আমরা রক্ষা পেতে পারি, তা হলো যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না করা, পাকা টয়লেট ব্যবহার করা, খাবার খাওয়ার আগে ও মলমূত্র ত্যাগের পর অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা, কাঁচা ফলমূল ধুয়ে খেতে হবে, ঠান্ডা ও বাসি খাবার পরিহার করতে হবে, হাতের নখ ছোট রাখতে হবে ও আঙুল পরিষ্কার করতে হবে, জুতা বা স্যান্ডেল পায়ে দিয়ে চলাফেরা করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবাইকে একসাথে কৃমিনাশক ওষুধ খেতে হবে। বিশেষ করে একসাথে খাওয়ার কারণটা হচ্ছে যখন একটা টয়লেট ফ্যামিলির সবাই ব্যবহার করে তখন একই সাথে খেতে হবে। এক্ষেত্রে যদি একজন খায় অন্যজন না খায় তাহলে এটা কিন্তু ওষুধ খাওয়ার পরেও কোনোটা ভালো কোনো ফল পাওয়া যায় না। এই জন্য একই টয়লেট ব্যবহারকারী যে কয়েকজন থাকবে সবাইকে একসাথে খেতে হবে। পার্ট 4, হাম, যক্ষা, পোলিওমাইলাইটিস, মাম্পস। হাম, পার্ট 4, হাম, যক্ষা, পোলিওমাইলাইটিস, মাম্পস। হাম, যক্ষা। হামটা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এটা একটি সংক্রামক ব্যাধি, যে কোনো বয়সের মানুষে এই রোগে আক্রান্ত হতে পারে, তবে 5 বছরের কম বয়সী শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়। ভাইরাসটি শরীরে প্রবেশের 14 দিনের মধ্যে হাম দেখা দেয়। এই রোগের লক্ষণ হচ্ছে প্রথমে সর্দি হয়, জ্বর থাকতে পারে, চোখ দিয়ে পানি পড়ে,
মাথা ব্যথা হয়, মুখমণ্ডল একটু ফোলা মনে হয়, 103 ডিগ্রি থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর উঠে, 3 থেকে 4 দিন পর ঘামাচির মতো দানা বা র্যাশ প্রথমে কানের পেছনে দেখা যায়, পরে সারা শরীর ও মুখমণ্ডলে ছড়িয়ে পড়ে। গাঢ় গোলাপি ও লাল রঙের র্যাশে সারা শরীর ফুলে যায়। র্যাশ বড় হওয়ার 5-6 দিন পর র্যাশগুলোর রং হালকা হয়ে যায়, জ্বর কমে আসে। 9 থেকে 10 দিন পর দানাগুলো শুকিয়ে চামড়াটা উঠে যায়। চোখে র্যাশ উঠলে চোখের পাতা ও মণি ফুলে যায়, চোখ লাল হয়ে যায়। গলার ভিতরেও র্যাশ উঠে গেলে শিশুর খেতে খুবই কষ্ট হয় এবং বমি হয়। হাম সেরে যাওয়ার পর অনেক সময় নিউমোনিয়া, ডায়রিয়া, পুষ্টিহীনতা ইত্যাদি দেখা দিতে পারে। এক্ষেত্রে যা করণীয় তা হলো হাম হওয়ার সাথে সাথে শিশুকে অবশ্যই আলাদা করে রাখতে হবে। শুশ্রূষাকারী ছাড়া কারো ওই ঘরে প্রবেশ করা উচিত নয়। শুশ্রূষাকারী সুস্থ ব্যক্তিদের সাথে মেলামেশার আগে কাপড় বদলিয়ে সাবান দিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। রোগীর ব্যবহৃত সব জিনিস আলাদা করে রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে যাতে করে জটিল না হয় রোগটি বা পরিস্থিতিটা যাতে জটিল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তরল খাদ্য ঘন ঘন শিশুকে খাওয়াতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হাম না হওয়ার জন্য পূর্ব থেকে যে প্রস্তুতি তা হচ্ছে যে বাড়িতে হাম দেখা দিবে সে বাড়িতে অন্য শিশুদের যাওয়াটা বন্ধ করতে হবে, অন্য লোকেরও যাওয়াটা বন্ধ করতে হবে। 9 মাস বয়সে শিশুর হামের টিকা দিতে হবে। এরপরে হচ্ছে যক্ষ্মা। যক্ষ্মা এক প্রকার মারাত্মক সংক্রামক রোগ। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা এই রোগ ছড়ায়। যক্ষ্মা আক্রান্ত রোগীর সংস্পর্শ আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি ও থুতু থেকে এই রোগের জীবাণু ছড়ায় ও অন্যকে আক্রান্ত করে। লক্ষণগুলো হচ্ছে প্রথমে অল্প অল্প জ্বর হয়, জ্বর ও কাশি হয়, ক্ষুধা কমে যায়, শিশু ক্রমে দুর্বল হয়ে পড়ে, ওজন কমে যায়, আক্রান্ত গ্রন্থি ফুলে যায়, ব্যথা হয়, ক্ষতের সৃষ্টি হয় ক্রমাগত ও দীর্ঘদিন, ফুসফুসে কাশি, কফ এবং কফের সাথে রক্ত বের হয়, রাতে দেহের তাপমাত্রা বৃদ্ধি, নারীর ক্রমাগত দ্রুত স্পন্দন, দেহে ক্লান্তি ভাব আসে। যক্ষ্মা হলে যে কাজগুলো করতে হবে তা হচ্ছে রোগের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করে রোগ সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে। রোগীকে পৃথক করে পূর্ণ বিশ্রাম গ্রহণ করতে হবে, উপযুক্ত পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, আলো বাতাসপূর্ণ ঘরে রোগীকে রাখতে হবে। যক্ষ্মা রোগীর কফ, থুতু যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। যক্ষ্মা রোগীর ব্যবহার্য দ্রব্যাদি ও থালা বাসন আলাদা করে রাখতে হবে ও পরিষ্কার করতে হবে। প্রতিরোধ হচ্ছে এই রোগ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি সেটা হচ্ছে অবশ্যই তাকে টিকা দিতে হবে। জন্মের পর 1 ডোজ বিসিজি টিকা দিয়ে শিশুকে যক্ষ্মা রোগ থেকে রক্ষা করা যায়। পোলিওমাইলাইটিস, পোলিও রোগ। 10 বছরের কম বয়সের শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়। ভাইরাসটি শরীরে প্রবেশের পর 7 থেকে 10 দিন সময় লাগে রোগটি প্রকাশ পেতে। লক্ষণগুলো হচ্ছে 1 থেকে 3 দিনের মধ্যে শিশুর সর্দি, কাশি, মাথা ব্যথা, সামান্য জ্বর হয়। 3 থেকে 5 দিন পর মাথার যন্ত্রণা থেকে ঘাড় শক্ত হয়ে যায়। মাথা ব্যথার কারণে এক পর্যায়ে তার ঘাড়টা শক্ত হয়ে যায়, হাত পা অবশ হয়ে যায়, শিশু দাঁড়াতে চায় না, দাঁড়াতে চাইলেও জোর করে যদি দান করাতে চায় তাহলে সেক্ষেত্রে সে কান্নাকাটি করে। আক্রান্ত অঙ্গটি যে স্থানটি আক্রান্ত হয় সেটি ক্রমশ দুর্বল হতে থাকে এবং পরবর্তীতে সেটি স্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে পারে। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী মাংসপেশি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে শিশুর মৃত্যু হতে পারে। করণীয় এই রোগের জন্য যেটি করতে হবে তা হলো দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই রোগের লক্ষণটা প্রকাশ পাওয়ার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর প্রতিরোধের জন্য একটাই উপায়, তা হলো তাকে অবশ্যই সঠিক সময়ে পোলিও টিকা দিতে হবে। 4 ডোজ পোলিও টিকা খাওয়ালে শিশু পোলিও থেকে রক্ষা পায়। মামস, এরপরে আসো মামসটা হচ্ছে যেটা গলায় অংশটা কি হয় ফুলে যায়। যেমন এখানে আরো কি আছে, মামস ভাইরাস জনিত সংক্রামক রোগ। এই রোগ সব বয়সের মানুষের হয়, তবে 5 থেকে 15 বছর বয়সের শিশুদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। বিশেষত শীতকালে এই রোগ বেশি হতে দেখা যায়। রোগটি সংক্রমিত হওয়ার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। লক্ষণ
রোগের শুরুতে জ্বর হয়, ঘাড়ের পাশে, কানের নিচে এক পাশ বা উভয় পাশ ফুলে যায়। এক সাইডও ফুলতে পারে, অনেক সময় দুই সাইডও ফুলে যেতে পারে। সেক্ষেত্রে সে ব্যথা মুখেও ছড়িয়ে পড়ে, মুখ খুলতে অসুবিধা হয়, খেতে অসুবিধা হয়, শুক্রাশয়, অগ্নাশয়, ডিম্বাশয়, হৃৎপিণ্ড, চোখ, কান ইত্যাদি অঙ্গ আক্রান্ত হতে পারে। এই সময় শিশুকে তরল খাবার দিতে হবে, যেহেতু অন্য খাবারগুলো তার জন্য খেতে অনেকটা কষ্টকর। আর কুসুম গরম পানি এবং লবণ দিয়ে তাকে ঘন ঘন গার্গল করাতে হবে। চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। পার্ট 5, সংক্রমণ মুক্তকরণ টিকা ইনজেকশন। টিকাগুলো কি কি সে সম্পর্কে আমরা একটু দেখি, জানি। পার্ট 5, সংক্রমণ মুক্তকরণ টিকা ইনজেকশন। এই যে আমরা এতক্ষণ যে রোগ ব্যাধিগুলো সম্পর্কে জানলাম, জ্বর, ডায়রিয়া, যক্ষ্মা, হাম, পোলিও, কৃমির আক্রমণ ইত্যাদি রোগগুলো থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য কিছু টিকার ব্যবস্থা রয়েছে। এই টিকাগুলো যদি আমরা সঠিক সময়ে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে এই রোগগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি, শিশুরা রক্ষা পেতে পারে। এই টিকাগুলো সম্পর্কে আমাদের জানা উচিত। এখানে টিকাগুলো সম্পর্কে কি কি আছে, আমরা কি কি টিকাগুলো রয়েছে সেইগুলো একটু আমরা করব। রোগ প্রতিরোধের প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধই উত্তম, অর্থাৎ রোগ হওয়ার পরে যে আমরা ট্রিটমেন্ট নিচ্ছি, প্রতিকার করি, সেটার চেয়ে পূর্বে যদি আমরা সচেতন হই, রোগটা না হওয়ার জন্য আমরা সতর্ক থাকি, সেটাই হচ্ছে কি সবচেয়ে ভালো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই একটি গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য ও সময় উপযোগী পদক্ষেপ। ইপিআই একটি বিশ্বব্যাপী কর্মসূচি যার মূল লক্ষ্য হচ্ছে সংক্রামক রোগ থেকে শিশুদের অকাল মৃত্যু ও পঙ্গুত্ব রোধ করা। তাই বিশ্বব্যাপী রোগ প্রতিরোধের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া রোগ হওয়ার আগে প্রতিরোধ করা অনেক সহজ এবং কম ব্যয় সাপেক্ষ। পরে যদি রোগ হওয়ার পর যে চিকিৎসা, সেটা আর প্রতিরোধের চেয়ে ওটা কি হয়, এটা অনেক বেশি ব্যয়বহুল। আমাদের দেশে টিকাদান কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো। 1 বছরের কম বয়সের শিশুদের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং বেশিরভাগ রোগ এই বয়সে হয়ে থাকে। তাই শিশুকে প্রতিরোধক সব কয়টি টিকা নিয়ম অনুযায়ী, সময় অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে। টিকাগুলো কি কি? ইপিআই কর্মসূচির মাধ্যমে টিকা দিয়ে যে রোগগুলো প্রতিরোধ করা যায় সেগুলো হচ্ছে বিসিজি টিকা। যক্ষ্মা রোগে বিসিজি টিকা দেওয়া হয়। এই টিকা দেওয়া 2 সপ্তাহ পর টিকার স্থান লাল হয়ে ফুলে যায়। আরো 2-3 সপ্তাহ পর শক্ত দানা, ক্ষত বা ঘা হতে পারে। ধীরে ধীরে এই ক্ষত বা ঘা শুকিয়ে যায়, দাগ থাকে। জন্মের পরে এই টিকা দেওয়া হয়। ওপিভি টিকা। ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন টিকা পোলিওমাইলাইটিস রোগ প্রতিরোধ করে। আচ্ছা, ওপিভি টিকাটা হচ্ছে পোলিও রোগের জন্য, আর বিসিজি টিকাটা হচ্ছে যক্ষ্মা রোগের জন্য। জন্মের পর 6 সপ্তাহের মধ্যে প্রথম ডোজ, 28 দিন পর দ্বিতীয় ডোজ, পরবর্তী 28 দিন পর তৃতীয় ডোজ এবং 9 মাস পূর্ণ হলে চতুর্থ ডোজ দিতে হয়। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। এই টিকা 5টি রোগ যেমন ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি প্রতিরোধ করে। জন্মের 6 সপ্তাহ পর প্রথম ডোজ এবং দ্বিতীয় ও তৃতীয় ডোজ 28 দিন অন্তর অন্তর দিতে হয়। হামের টিকা। হামের টিকা শিশুর হাম রোগ থেকে প্রতিরোধ করে। শিশুর বয়স 9 মাস পূর্ণ হলে এই টিকা দিতে হয়। টিটি টিকা। টিটেনাস টক্সয়েড। টিটি টিকা ধনুষ্টঙ্কর রোগ থেকে রক্ষা করে। 15 থেকে 49 বছর বয়সের সকল মহিলাকে এবং যে সকল শিশুর ডিপিটি পেন্টাভ্যালেন্ট টিকা দেওয়ার পর খিচুড়ি হয়েছে, তাদের এই টিকা দিতে হবে। 15 বছরের পরে যে কোনো সময়ে সেটি দিতে হয়। আর গর্ভাবস্থায় যদি গর্ভবতী হওয়ার পূর্ব পর্যন্ত সেটা না দিয়ে থাকে, তাহলে তার আগে দিয়ে দিতে হয়। গর্ভাবস্থায়ও সেটা টিকাটা দিয়ে দিতে হয়। তাহলে এখানে কিছু কাজ রয়েছে প্রত্যেকটা পাঠে। এই কাজগুলো তোমরা লিখবে, পাঠগুলো পড়ে কাজগুলো লেখার চেষ্টা করবে, আর অ্যাসাইনমেন্টগুলো মনোযোগ দিয়ে করবে। পাশে যে মূল্যায়ন নির্দেশনা দেওয়া আছে সেটা তোমরা ফলো করবে। সেই অনুযায়ী অ্যাসাইনমেন্টে যাতে ওই পয়েন্টগুলো আসে সেটার দিকে নজর দিবে। তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে আবার।
ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।